রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আলোচনা এখন খুবই শোনা যাচ্ছে, যেটা নাকি আজকে থেকে 6 মাস আগেও কেউ করতো না। কিন্তু বাংলাদেশে রাজনৈতিক দলগুলো বিষয়টাকে এমন ভাবে উপস্থাপন করছে যেন মনে হচ্ছে যে আমাদের দেশে প্রকৃত গণতন্ত্র আসবে কি আসবে না সেটা যেন নির্ভর করছে ওই একটা বিষয়ের উপর। বিষয়টা কি, যে পিআর পদ্ধতিতে নির্বাচন। আপনারা দেখবেন এই পিআর পদ্ধতিতে একটা অ্যাব্রিভিয়েশন আছে, সেটাও বলছে না। বাংলা একটা আছে, সেটাও বলছে না। তারা পিআর পদ্ধতিতে নির্বাচন বলছে। এবং অধিকাংশ রাজনৈতিক দল এই দাবির পক্ষে তারা আলোচনা করছে, বিক্ষোভ করছে রাজপথে, এবং তারা সভা করছে। তারা চাপ দিচ্ছে কাকে সেটাও বুঝতে পারছে না, কারণ তারা নিজেরাও সরকারের অংশীদার। চাপটা তারা কাকে দিচ্ছে সেটাও ক্লিয়ার না। কিন্তু তারও চেয়ে বড় কথা, আমরা কি পিআর পদ্ধতিটা বুঝি? পিআর পদ্ধতি হলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? পিআর পদ্ধতি কি এই সময় নির্বাচনের সর্বোত্তম পদ্ধতি, নাকি এর মাঝামাঝি কোনো পদ্ধতিও থাকতে পারে? আসলে আমাদের নির্বাচনটা কিভাবে হওয়া উচিত? কিভাবে হলে পর আমরা ম্যাক্সিমাম গণতান্ত্রিক অধিকার সাধারণ মানুষ ভোগ করতে পারবে? আমরা এগুলো নিয়ে আজকে আলোচনা করতে চাই। এবং এই আলোচনার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসেলের শিক্ষক ডক্টর আব্দুল হাকিম নিউটনকে। জনাব আব্দুল হাকিম নিউটন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ মাসুদ কামাল ভাই এবং দর্শক বৃন্দকে অনেক শুভেচ্ছা আমার কথা শোনার জন্য, এবং আপনাকে বিশেষ করে আহ অভিনন্দন জানাই আমাকে এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। ডক্টর নিউটন, আমরা শুরুতে যে কথাটা নিয়ে বলতে চাই, আপনি যদি সংক্ষেপে আমাদের একটু এই যে পিআর পদ্ধতির দাবিটা, এটা আসলে পিআর পদ্ধতিটা কি সংক্ষেপে যদি একটু বলেন, এবং এর ভালো মন্দ দুই দিকটাই যদি আমাদের একটু, এবং আমাদের বর্তমানে যে প্রচলিত পদ্ধতি তার সঙ্গে এর পার্থক্যটা কি, বর্তমান পদ্ধতিতে সমস্যাটা কোথায়, বিকল্প পদ্ধতি কেন আমাদের চাইতে হবে, এগুলো যদি সংক্ষেপে একটা ধারণা যদি দেন, তারপরে আমরা অন্য প্রশ্নে যাই। পিআর তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন কে সংক্ষেপে পিআর বলা হচ্ছে। তো আমাদের দেশে ইংরেজি শব্দ বেশি ব্যবহার করার চেষ্টা করা হয়, সেখান থেকে পিআর শব্দ হয়তো বেশি ব্যবহার করা হচ্ছে। তো এটা বাংলা তো হবে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, তাই না? তো আমরা হয়তো বা একটা সুন্দর বাংলা নাম এখানে ব্যবহার করতে পারতাম, হুম বাট হুম সেটা যাই হোক। আহ, কথা শুনে বোঝা যাচ্ছে যে যত পার্সেন্ট ভোট পাবে কোনো একটা দল, হুম তত পার্সেন্ট আসন পাবে, এরকমটা বোঝানো হচ্ছে। হুম 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 আমাদের বর্তমান যে পদ্ধতি আছে সেখানে আমরা প্রায় সময় দেখি যে কোনো দল হয়তো 2/3 মেজরিটি পাচ্ছে, কিন্তু আমরা যদি তাদের প্রাপ্ত ভোটের দিকে তাকাই তাহলে কিন্তু দেখি না যে তারা 2/3 ভোট পাচ্ছে সারা দেশের মানুষের কাছ থেকে। রাইট। তাদের ভোট এ পর্যন্ত সর্বোচ্চ আমরা দেখেছি 40%, তাই না? বা 48% দেখেছি 2008-এর নির্বাচনে। তখনকার সরকারি দল পেয়েছে, বিজয়ী দল পেয়েছে 48%। আর তার আগে নির্বাচন 2001-এর নির্বাচনের তখনকার বিজয়ী দল পেয়েছে 40%। তো জি। যেখানে ভোটের সংখ্যা অর্ধেকও পার হয় না, কিন্তু আসন সংখ্যা কিন্তু 2/3 চেয়ে বেশি হয়ে হয়ে যায়। যায়, অথবা 2/3 হুম ছুঁয়ে যায়। তো এই যে তফাৎ, এই যে এক যাত্রায় দুই ফল, হুম এটা হুম কিন্তু একটা পদ্ধতির আসলে এক ধরনের দুর্বলতা প্রকাশ করে। তো এটা বোঝা যাচ্ছে যে আমাদের বর্তমান যে পদ্ধতি আছে সেটা এক রকমের সমস্যা আছে সেখানে। সেই সমস্যাটা অ্যাড্রেস করা দরকার, সমাধান করা দরকার, কিন্তু সেটার গ্রহণযোগ্য সমাধান কি হতে পারে সেটা নিয়ে নানা চিন্তা ভাবনা হতে পারে। আহ কারণ আমরা হয়তো বা লক্ষ্য করে দেখেছি যে এরকম ভোটিং পদ্ধতির মাধ্যমে, প্রচলিত ভোটিং পদ্ধতির মাধ্যমে যে দলগুলো বিজয়ী হয় তারা এক ধরনের আহ একচেটিয়া আধিপত্যবাদ চর্চা করার চেষ্টা করে। বিভিন্ন মেয়াদে বিভিন্ন সরকারই আমরা দেখেছি সেটাই ঘটে। সুতরাং আহ আসন সংখ্যাটা যদি কোনোভাবে ভোটের সাথে সমানুপাতিক রাখা যায় তাহলে হয়তো তাদের যে লাগামহীন ঘুড়ি উড়ানোর প্রবণতা সেটাকে টেনে ধরা সম্ভব হবে, তাদেরকে এখানে একটা কথা গ্রাউন্ডেড আমি বলি, রাখা সম্ভব হবে। এখানে আপনি একটা কথা বলি, আপনি বলছেন যে এই যে একচেটিয়া আধিপত্য বিস্তার করার যে একটা পদ্ধতি আমাদের বর্তমান প্রচলিত পদ্ধতিতে আছে, এটাকে আপনি ফল্টি বলছেন। কিন্তু এর বিপরীত কথাও তো বলা হয়ে থাকে যে পিয়ার পদ্ধতি যখন হবে তখন একটা হ্যাঙ্গিং গভর্নমেন্ট হওয়ার একটা আশঙ্কা থাকে। একটা আপনার একটা যে যে ধরনের ঘটনা আমরা নেপালে বারবার দেখছি।
বছর যেতে না হ্যাঁ যেতে একদল আরেক দলকে একটা আপনার ট্রেড হর্স হর্স ট্রেডিং এর মতো কেনাকাটা করছে, সরকার পড়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ সেটাও তো একটা সমস্যা। হ্যাঁ, প্রতিটা পদ্ধতিরই কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। যেমন আপনি যেটা বলছেন ঠিকই বলছেন, যে পিআর পদ্ধতির ওইটা একটা সমস্যা আছে, যে ছোট ছোট অনেকগুলা দল যেহেতু আসন পেয়ে যাবে, তারা মিলে একাট্টা হয়ে যাবে। অথবা বাংলাদেশের আহ অবস্থায় যদি বিবেচনা করি, কোন দলই তো 50% আসন পাবে না, তাই না? কারণ তারা ফিফটি রাইট। পার্সেন্ট ভোট পায় না। তাহলে সরকার গঠন করবে কে, সেটা নিয়ে একটা সমস্যা দেখা দেবে। তখন দেখা যাবে ছোট দলগুলা একত্র হয়ে বড় দলকে এক ধরনের ম্যানিপুলেট করার চেষ্টা করবে। নানা রকমের হর্স ট্রেডিং এর কথা যেগুলো বলছে, সেই সব বিষয় আসবে। সেটা হচ্ছে ওই পদ্ধতির অসুবিধা। আর আমাদের প্রচলিত পদ্ধতির অসুবিধা আমরা বললাম, কিন্তু ওই পদ্ধতির আবার সুবিধা আছে। পিআর পদ্ধতির আবার সুবিধা যেটা হচ্ছে যে, এই যে এখন আমাদের একটা আসন, কোন আসনে দেখা যাচ্ছে 7 লাখ ভোট, কোন আসনে দেখা যাচ্ছে মাত্র হয়তো 1 লাখ বা 2 লাখ ভোট। এরকম কিন্তু ঢাকার আসনের দিকে তাকান বা সাতক্ষীরার আসনের দিকে তাকান, এরকম পাবেন। তো আসনগুলা কিন্তু সমান না, তাদের যে অনুপাত সেটা সমান না, আবার ভোটের সাথে আসন সংখ্যা মিলছে না। সুতরাং সব মিলায় এখানে যদি আমরা ন্যায্যতা এবং সুষম বন্টন দেখতে চাই, যে জনসংখ্যার সাথে প্রতিনিধিত্বের বন্টন, এটা তো ঠিক মতো হচ্ছে না, যেটা পিআর পদ্ধতি আমাদেরকে দেবে। তো আমরা রিসেন্টলি একটা লেখা লিখেছি, যেটা আপনি হয়তো নিজেও পড়েছেন, কাকবাল স্যার, নিয়ম আমি, করেছে। আহ, আহ, ইয়া স্বাক্ষর শতাব্দী এবং ডক্টর ফারজান আলম মিলে। সেখানে আমরা বলার চেষ্টা করেছি, আসলে আমরা যদি দুটাকে হাইব্রিড করি, একটা মিশ্র পদ্ধতি ব্যবহার করি, সেটা বরং ভালো সুবিধা দেবে। তার কারণ সেটা আসলে আমাদেরকে দুই পদ্ধতির ভালো গুণাবলীকে একসাথে করার সুযোগ দেবে। জি। তো এই পদ্ধতিটা কি সংক্ষেপে একটু আমাদেরকে জানাবেন? এটা কি আমাদের দেশের জন্য অ্যাপ্লিকেবল? কি মনে হয় আপনার কাছে? আমরা সেটাই যুক্তি দেওয়ার চেষ্টা করেছি। সেটা নানা কারণে উম, আমাদের জন্য ভালো হতে পারে। প্রথমত, ওই পদ্ধতিতে যদি আমরা করি, আহ, আচ্ছা, আমরা হয়তোবা একটু খেয়াল করছি যে বড় দলগুলা কিন্তু পিআর পদ্ধতি চাইবে না, স্বাভাবিকভাবে চাইবে না, কারণ তারা তো সংখ্যাগরিষ্ঠতা পাবে না, সেখানে চাবে না। অথচ ছোট দলগুলা আবার পিআর পদ্ধতির পক্ষে থাকবে। এটাই স্বাভাবিক প্রবণতা আমরা দেখব। তো জি। আমরা যদি একটা মিশ্র পদ্ধতিতে যাই, সেখানে যেটা হবে, বড় দলগুলো ঠিকই সংখ্যাগরিষ্ঠতা পাবে, কারণ এখনকার পদ্ধতিতে তো থাকছে। আবার অন্যদিকে তারা যে আহ, তাদের আসন এবং তাদের ভোট প্রাপ্তির মধ্যে যে বিশাল পার্থক্য, সেটা কিন্তু কমে যাবে, কারণ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অনুযায়ী যদি আসন বন্টন করা হয়, তাহলে ওইটার গ্যাপটা অনেকখানি কমে যাবে। সো সুতরাং একটা মাঝামাঝি অবস্থার সৃষ্টি হবে, যেখানে সেই অচল অবস্থাটাও আসবে না, যেখানে সরকারি দলকে হবে সেটা নির্ধারণ করতে সমস্যা হচ্ছে। আবার অন্যদিকে ছোট দলগুলো কিছু আসবে, যাদের এজেন্ডা তারা নিজেরা আহ, নিজেরা উত্থাপন করতে পারবে সংসদে। আবার বড় দলগুলার অকারণে যে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে, মানে নিরঙ্কুশ বা 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সংবিধানের উপর যে কাটাছেঁড়া করতে চায়, সেটাও জি। লাঘব হবে। তো সব মিলে একটা একটা ভারসাম্যপূর্ণ অবস্থা তৈরি হবে বলে মনে হয়। সেটা কি আপনাদের পদ্ধতিটা কি একটু সংক্ষেপে বলতে পারবেন আমাদেরকে? আপনারা কি মিশ্র আমাদের পদ্ধতি করতে পদ্ধতিটা, চাচ্ছেন? মানে কোথায় কার সঙ্গে কি মিশাচ্ছেন, এটা হ্যাঁ, একটু আমাদের বলেন। পদ্ধতিটা, আচ্ছা আমি গুণগত ভাবে বলি, সংখ্যাগত ভাবে হয়তোবা বিভিন্ন জিনিস একটু ডিবেট করা যেতে পারে। যেমন এখন যেহেতু 300টা আসন আছে আমাদের, জি। যেটা কিনা প্রচলিত পদ্ধতিতে হচ্ছে, এটা হতে পারে। তার সাথে জি। ধরা যাক আরো 300 যোগ করা যেতে পারে, যেটা সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভাগ করে দেওয়া হবে, মানে পার্টিগুলো আচ্ছা। যত পার্সেন্ট ভোট পাবে সেটা অনুযায়ী। তো এরকমের হুম। মিশ্র পদ্ধতি যে শুধু বাংলাদেশে নতুন হবে তা না, এটা জার্মানিতে এরকম আছে। জি। জার্মানিতে অবশ্য দুইটা আলাদা ব্যালটে হয়। হুম। আবার অন্যদিকে নিউজিল্যান্ডে আছে। হুম। নিউজিল্যান্ডে একটা ব্যালটেই আসলে আহ একটা ব্যালটেই দুইটা ভোট হয় আর কি, এরকম। তো আচ্ছা। আমি অবশ্য দুইটা ভোট শিওর মানে না কি একটা নিউজিল্যান্ডে একটা 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 ব্যালটেই হয় আপনার, কিনা। আমি জার্মানির কথা জানতে চাচ্ছি। একটা ব্যালটে ভোট হলো আপনার, সে তারা স্থানীয় প্রার্থীকে দিচ্ছে, আর একটা হ্যাঁ, ব্যালট হচ্ছে পার্টিকে দিচ্ছে, এই তো? পার্টিকে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। তার মানে তো এটা পিআর কিন্তু এবং খুব একটা আমাদের জটিল যেটা আছে পদ্ধতি না। হ্যাঁ, প্রচলিত, এই দুটো মিক্স আপ, তারপরে কি হবে, রেজাল্টটা দুটো mix। কিভাবে হবে? রেজাল্টটা তো যেটা নর্মালি আমাদের যেটা হচ্ছে সেরকম করে, যারা প্রার্থী তারা
বিজয়ী হবেন, আবার অন্যদিকে পার্টি কত পার্সেন্ট ভোট পেলো সেটা অনুযায়ী পার্টির যে তালিকা সেখান থেকে প্রথম অত পার্সেন্ট সদস্য আসবে। আচ্ছা আরো কিছু ডিটেলস আছে সেটার দিকে আমরা যাচ্ছি না, তো সব মিলা সংসদ গঠিত হবে। আবার নিউজিল্যান্ডেও একই ওকে রকম, নিউজিল্যান্ডেও একই রকম। সেখানেও ভোট থেকে সাধারণভাবে নির্বাচিত হবে, আবার একটা পোর্শন সেখানে অবশ্য সমান সমান না। নিউজিল্যান্ডে যেমন 120টা আসনের মধ্যে গত 2023-এর ইলেকশনে 72টার মতো এসেছে আমাদের প্রচলিত পদ্ধতির মতো, আর বাকিটা এসেছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে। তো এই যে আচ্ছা সংখ্যাটা আচ্ছা 300টা হবে কিনা সেটা একটা ভাবে নির্ধারণ করা যেতে পারে সংখ্যাটা। বাট কথা হচ্ছে আচ্ছা যে আচ্ছা এই প্রতিনিধিত্বশীল পদ্ধতিটা থাকতে পারে, সেটা দিয়ে এই জিনিসগুলো ব্যালেন্স করা যেতে পারে। আচ্ছা আচ্ছা। তো এটা 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 আপনার কাছে মনে হচ্ছে যে তাহলে যারা পিআর চাচ্ছে, মানে অন্ততপক্ষে একজন দুইজন যে পলিটিক্যাল পার্টিগুলো চাচ্ছে যে 1% ভোট পেয়ে অথবা 0.5% ভোট পেয়ে তারা হয়তো সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে, তাদের একটা ভয়েস থাকবে, সেটা যেমন হ্যাঁ, বাস্তবায়িত হবে, হ্যাঁ, আবার ওরকম হ্যাঁ, স্থানীয়ভাবে যে নির্বাচন যেটা হচ্ছে এটাও বাস্তবায়িত হবে। এটা এই তো। বাস্তবিক হবে। হ্যাঁ, হ্যাঁ এবং এখানে আসলে স্থানীয় ইস্যুগুলা যেমন স্থানীয় প্রতিনিধির মাধ্যমে আসবে, জাতীয় ইস্যুগুলা বা কোনো কোনো বিষয়ে দক্ষ যে লোকজন তারা পিআর পদ্ধতির মাধ্যমে সংসদে যেতে পারবে। তো দুই দিকে এই ব্যালেন্স করা সম্ভব হবে। মানে আমাদের এখানে যারা পিআর এর পক্ষে কথা বলছিলেন আমরা দেখছি বিভিন্ন অনুষ্ঠানে তারা আলোচনা করছিলেন, ও তাদেরকে যখন তার প্রতিপক্ষ অথবা উপস্থাপক নিজে জিজ্ঞাসা করেন যে আপনি যদি পিআর পদ্ধতি করেন তাহলে সেখানে স্বতন্ত্র প্রার্থীর কি ভবিষ্যৎ, তো তারা কিন্তু এই জায়গাটাতে আটকে যান, এই স্বতন্ত্র প্রার্থীর জন্য তারা কি করবেন। তো আপনি যেটা বললেন এখানে তো স্বতন্ত্র প্রার্থীর একটা যাওয়ার জায়গা আছে, উনি যদি বেশি হ্যাঁ, জনপ্রিয় হন হ্যাঁ, তাহলে উনি, হ্যাঁ হ্যাঁ, এটা আমার মনে হয় অধিকতর গ্রহণযোগ্য। আমি আমার কাছে কিন্তু মেক সেন্স মনে হচ্ছে, কারণ আপনারা একটা মোটামুটি ভালো একটা প্রস্তাব দিয়েছেন। তো আপনারা কি এই প্রস্তাবটা নিয়ে কারোর সঙ্গে, আমাদের দেশে যারা নাকি রাজনীতি করছেন, যারা নাকি নীতি নির্ধারণ করছেন, তাদের কারোর সঙ্গে কি আপনাদের এটা নিয়ে কোনো আলোচনা হয়েছে? হ্যাঁ, এখন পর্যন্ত এটা নিয়ে আমাদের ওইভাবে আলোচনা হয় না। আমরা যেহেতু একাডেমিক মোটামুটি সবাই, তো জি আমরা প্রথমত প্রথম আলোতে একটা লেখা দিয়েছি এটা নিয়ে। অবশ্য আমরা একটা আহ, গবেষণা প্রবন্ধ লেখারও চেষ্টা করছি, সেটা নিয়ে জি। আজকে সারাদিন কাজ করছিলাম অবশ্য। তো আচ্ছা সেটা আচ্ছা তো প্রবন্ধ আকারে আনার ইচ্ছা। হ্যাঁ, অবশ্যই এটা বড় আকারে আমরা বিভিন্ন জনের কাছে পৌঁছায় দিতে চাই। যেমন আপনার জি থ্রুতে হয়তো অনেক লোকজন এটা জানবে, তারপরে জি আরো অন্য লোকজন যদি আগ্রহী হয়। কারণ আমরা একাডেমিক, আমরা চেষ্টা করবো আমাদের আমাদের যে উপায় সেই অনুযায়ী যেভাবে এটাকে অন্যদের কাছে পৌঁছায় দেয়া। বাট যারা পিআর নিয়ে আগ্রহী এবং আরো ডিপলি বিষয়টাকে বুঝতে চান, তারা জি। অবশ্যই আমাদের লেখা পড়বেন, এবং যদি কোনো কোনো রকমের প্রশ্ন উত্থাপিত হয় সেগুলা আমরা জবাব দিতে আহ রাজি থাকবো আর কি। তার মানে আমি যেটা বুঝতে পারলাম আপনাদের বক্তব্য থেকে, সেটা হলো যে এটাকে আপনি যে নামেই অভিহিত করি না কেন, আপনাদের মূল লক্ষ্যটা হলো যে দেশের একটা অধিকতর গণতান্ত্রিক প্রক্রিয়া বাস্তবায়ন করা, প্রতিষ্ঠা করা, এবং হ্যাঁ, এমন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যেখানে নাকি আহ, মানে সাধারণ মানুষের যে ভয়েসটা সেটাও যাতে হ্যাঁ, পার্লামেন্টে উচ্চারিত হয়, এই তো মূলত হ্যাঁ, হ্যাঁ, বক্তব্যটা। হ্যাঁ, 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 আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনাদের পদ্ধতিতে আপনার যারা পিআর পদ্ধতিতে যারা নির্বাচিত হবে, মনে করেন একটা পার্টি, পলিটিক্যাল পার্টি, তারা মনে করেন আপনার 2% ভোট পেল, তাহলে তাদের অনুপাতটা কি নির্ধারিত হবে 300 আসনের প্রেক্ষিতে নাকি 600 আসনের প্রেক্ষিতে? আমি যদি 300 করে ধরি। 300 আসনের প্রেক্ষিতে, মানে যে 300 আসন সংখ্যানুপাতিকের জন্য নির্ধারিত আছে সেটা আচ্ছা আচ্ছা, সেটার সেটার উপর। প্রেক্ষিতে হবে। আর বাকি 300 তো নর্মালি আসবে, নর্মালি আচ্ছা, বুঝতে এখনকার পারছি, প্রচলিত normally আসবে। পদ্ধতির মতোই। অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল হাকিম নিউটন, আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য আমার ধারণা আমাদের দর্শকদের মধ্যে নতুন চিন্তার জন্ম দেবে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে আমাদের নির্বাচন ব্যবস্থা নিয়ে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসেলের শিক্ষক ডক্টর আব্দুল হাকিম নিউটনের বক্তব্য। উনি এবং ওনাদের টিম একটা নতুন চিন্তা ভাবনা করছেন, কিভাবে নির্বাচন হতে পারে, কিভাবে দেশের মানুষ আরও অধিকতর গণতন্ত্রের স্বাদ পেতে পারে। আমাদের এখানে এরই মধ্যে আমরা দু ধরনের বিতর্ক শুনেছি, আমাদের প্রচলিত যে পদ্ধতিতে নির্বাচন হয় সেই পদ্ধতির, এবং তার বিপরীতে শুনেছি পিআর পদ্ধতির নির্বাচন। এই দুটোই যে একমাত্র সমাধান তা তো নয়, এর বাইরেও কিছু থাকতে পারে।
এর বাইরের যে ধারণাটা, সেই ধারণাটাই কিন্তু আমরা ডক্টর আব্দুল হাকিম নিউটনের কণ্ঠে শুনতে পেলাম। উনি ডিটেলে হয়তো আরও অনেক কিছু বলতেন সময় থাকলে, যতটুকু পেলাম সেটা দিয়ে আমি মনে করি আমাদের মধ্যে নতুন একটা আলোচনা তৈরি হতে পারে। আমরা চাইব আমাদের যারা নীতি নির্ধারণের দায়িত্বে আছেন তারা ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন, অথবা ওনাদের এই পদ্ধতিগুলি নিয়ে প্রস্তাবগুলি নিয়ে আলোচনা করবেন। আমরা পরবর্তী সময়ে এই ব্যাপারে আরও ডিটেল ওনাদের টিমের অন্য যারা সদস্য আছেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। কারণ আমাদের অন্তিম লক্ষ্য হচ্ছে, শেষ লক্ষ্য হচ্ছে দেশে আরও বেশি গণতন্ত্র কিভাবে আমরা সাধারণ মানুষকে গণতন্ত্রের স্বাদ দিতে পারি, আমরা উপভোগ করতে পারি গণতন্ত্রের স্বাদ, সেটাই। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।